বছরে একবার ছুটিতে যখন বাসায় যাই, তখন সব চাচাতো মামাতো ভাই বোনেরা মিলে নানাকে জাপটে ধরি গল্প বলার জন্য। নানাও বেশ রসিক মানুষ। আমরা আসার খবর পেলেই 2.5 মাইল মাটির রাস্তা হেঁটে আমাদের আনতে স্টেশনে চলে আসে। বয়স 70-এর কোটায় হলেও এখনো বেশ শক্ত। চুল দাড়ি সব ধবধবে সাদা, দাঁত উপরের পাটির ডান দিকের দুটো নেই। এজন্য গল্প বলার সময় কিছু কিছু শব্দের উচ্চারণ উদ্ভট লাগে। কিন্তু পুরো বাড়ির ঘটনাটা ঘটার পরে ভূত সম্পর্কে আমার ধারণা পাল্টে গেছে। কোন ঘটনা নানা? পুরো বাড়িতে তোমার সাথে কি ঘটেছিল? বলছি ঘটনাটা মনে পড়লে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি তখন সবে এক বাচ্চার বাপ হয়েছি। সেবার চাষ ভালো না হওয়ায় ঠিক করলাম পুরো বাড়ি থেকে বড় দেখে কয়েকটা গাছ বিক্রি করে ব্যবসা শুরু করব। যেই ভাবা সেই কাজ। এক গাছ ব্যবসায়ীর কাছে কিছু গাছ বিক্রি করলাম। গাছ কাটার আগের রাতে স্বপ্নে দেখলাম আমার ছোট ছেলেকে আমার কোল থেকে কে বা কারা যেন ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আমিও তাদের সাথে ধস্তাধস্তি করছি। একসময় আমার ঘুম ভেঙে গেলে দেখি আমাদের মাথার ধারের জানালার পিছনে কি যেন একটা দাঁড়িয়ে আছে। আমি চেঁচিয়ে উঠি, কে ওখানে? ওখানে কে? ওর মুখটা কেমন ছিল? খুব ভয়ঙ্কর ছিল কি? মুখ তো দেখতে পাইনি, শুধু সাদা একটা অবয়ব দেখছিলাম। তোরা বললে বিশ্বাস করবি না, আমার চিৎকার শুনে ওটা আমার চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল। তারপর কি হলো? তারপর আর কি, ওই রাতটা না ঘুমিয়ে ভয়ে ভয়ে কেটে গেল। পরদিন সকালে গাছ ব্যবসায়ী লোকজন নিয়ে এসে গাছ কেটে নিয়ে যায়। সেদিন রাতে আমরা আর কেউ ঘুমাতে পারিনি। সারা রাত আমাদের টিনের চালে কারা যেন ঢিল ছুটছে। আবার মাঝে মাঝে মানুষ হেঁটে গেলে যেমন মচমচ করে তেমন শব্দ হচ্ছে। আমাদের দক্ষিণের পুকুরটাতে হঠাৎই ঘট করে আওয়াজ হচ্ছিল। আর ঘরের পাশের গাছগুলো প্রচণ্ড বেগে দুলছিল, যেন বাহিরে খুব ঝড় হচ্ছে। অথচ সেদিন কোনো বাতাস পর্যন্ত হয়নি, আকাশ একদম পরিষ্কার ছিল। তোমরা তখন কি করছিলে? তখন আমি আর তোদের নানি তোর চাচাকে কোলে নিয়ে সারা রাত হারিকেন জ্বালিয়ে বসেছিলাম। তোদের নানি তো ভয়ে অস্থির। আমার ও যে ভয় করছিল না তা না, তবে ভয়কে মনের মধ্যে চাপা দিয়ে দোয়া পড়ছিলাম। সকালে উঠেই ছুটে গেলাম আমাদের পাড়ার মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব জিন ভূতের তাবিজ কবজ দেয়। তাকে নিয়ে আসলাম আমাদের পুরো বাড়িতে। তিনি সবকিছু শোনার পর কি সব যেন বিড়বিড় করে পড়লেন। আমার হাতে কিছু তাবিজ দিয়ে বললেন ঘরের 4 কোণায় পুঁতে দিতে, আর একটা লাঠি দিয়ে আমাদের ঘরের চারপাশে গণ্ডি আঁকলেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে হুজুর? বলছি, কিন্তু তার আগে তুই যা তো, আমার জন্য বসার চেয়ার নিয়ে আয়। তোদের নানি দৌড়ে গিয়ে ঘর থেকে চেয়ার আনল। সন্ধ্যা হয়ে এসেছে। আমরা বসেছি উঠোনে। বারান্দার লাইটটা জ্বালালে এখানে আলো আসে, কিন্তু আজকে এখনো বারান্দায় লাইট জ্বালানো হয়নি। চারিদিকে আবছা অন্ধকারে কেমন যেন ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। কোনো এক জমিদারের বাড়ি ছিল এই পুরো বাড়িটা। জমিদারের একমাত্র মেয়ে একদিন আগুনে পুড়ে মারা যায়। এরপর থেকে তার আত্মা এই জমিদার বাড়িতে ঘোরাঘুরি করত। অনেকেই দেখেছে তার আত্মাকে। যে তার আত্মাকে দেখত, তার কোনো না কোনো ক্ষতি হয়ে যেত। একসময় ব্যাপারটা সবার মধ্যেই জানাজানি হয়ে যায়। চাকর বাকরেরা সবাই পালিয়ে যেতে লাগলো। উপায় না দেখে জমিদার সেই সময়ের এক গুণিনকে আনলেন। গুণিন এসে সেই আত্মাকে বন্দি করে এক গাছের মধ্যে আটকে রাখে। এত বছর ধরে সে আত্মা গাছের ভিতরেই বন্দি ছিল। যখন গাছ কেটে ফেলিস তখন সেই আত্মা মুক্তি পেয়ে যায়। এরপর এত সব কাণ্ড। এইবারের মতো বাড়িটা বন্দি করে রেখেছি, কিন্তু কতক্ষণ রাখতে পারবো জানি না। এরপর সপ্তাহ খানেক ভালোই কাটল। একদিন ঘুম থেকে উঠে দেখি তোর চাচা ঘরে নেই, অথচ ঘরের দরজা ছিল ভিতর থেকে বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর ওর লাশ পাই পুরো বাড়ির একটা ইটের ভিতের উপর। কিন্তু তার পুরো শরীর ছিল কালো। মনে হচ্ছিল যেন কেউ একে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এটা দেখে তোদের নানি পাগলের মতো হয়ে যায়। এরপর থেকে ওই বাড়ি ছেড়ে আমরা আমার ছোট ভাইয়ের বাড়িতে চলে আসি। তারপর ওই পুরো বাড়ির কি হলো? আর কোনোদিন ফিরে গিয়েছিলে? পুরো বাড়ি ওভাবেই আছে, কেউ যায় না ওখানে। মাঝে মাঝে ওর মধ্যে ছাগল ও গরু ঘাস খেতে ঢুকলে আর বের হয় না। এখনো নাকি মাঝরাত্রিতে পুরো বাড়ির ভিতর থেকে একটা মেয়ের কান্নার শব্দ পাওয়া যায়।